আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার ডপলার্স ইফেক্ট। তোমাদের ওয়েব মেকানিক্সের এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারি। ইম্পর্টেন্ট বলছি এসেন্সে, কারণটা হচ্ছে তোমাদের তো নিটে কোশ্চেন থাকেই। 2 নম্বর কথা হলো যে স্কোরিং চ্যাপ্টার, একটা স্কোরিং চ্যাপ্টার গুলোর মধ্যেও একটা পড়ে এটা। এসেন্সে এটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে নাম্বারটা ম্যাটার করে। এই চ্যাপ্টার থেকে যদিও প্রতি বছরই কোশ্চেন দেয় না, তবে প্রায় দেয় কোশ্চেন, এবং যে কোশ্চেন গুলো দেয় সবই ম্যাথামেটিক্যাল টাইপের কোশ্চেন থাকে। তো আমি করছি কি, তোমাদের এই চ্যাপ্টারটাকে পুরোটা ম্যাথামেটিক্যাল ওয়েতে আমি সলভ করে দিচ্ছি। এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার। আমি যেভাবে করাচ্ছি সেই সেন্সেই করো, তাহলে তোমার দেখবে যে পুরো চ্যাপ্টারটা খুব ইজি মনে হবে। 2 নম্বর কথা হলো যে চ্যাপ্টারটাতে আমি শুধুমাত্র একটাই ফর্মুলা করাবো এবং সেই ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে। চ্যাপ্টারে থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরি টাইপের যে প্রবলেম থাকে সেগুলো খুব একটা থাকে না। মেবি এক দুবার দিয়েছিল বোধহয়। যেগুলো দেওয়ার চান্স আছে সেগুলো আমি পড়ানোর সময় বলে দেবো। ওর কথা হলো যে আচ্ছা সরি, আজকে যে টপিকটা সেটার নাম লেখা হয়নি, সেটা হচ্ছে আমাদের আজকে টপিক হচ্ছে ডপলার্স ইফেক্ট। ডপলার্স ইফেক্ট, প্রথম কথা হলো যে ডপলার ইফেক্ট আমরা কাকে বলবো। হ্যাঁ, আরেকটা কথা বলে নেওয়া বেটার, যে ডপলার ইফেক্ট চ্যাপ্টারটাকে আমরা দুই ভাবে পড়বো। একটা হচ্ছে তোমার সাউন্ডস ডপলার ইফেক্ট, আর হচ্ছে লাইটস ডপলার ইফেক্ট। লাইটস ডপলার ইফেক্ট তোমাদের খুব একটা ডিটেলসে নেই, এবং সেখান থেকে খুব একটা কোশ্চেন আক্সও করে না। একবারই কোশ্চেন আক্স করেছিল, সেটা মেবি 1997 অর 1998-এ আক্স করেছিল। তাছাড়া ডপলার ইফেক্ট অফ লাইট থেকে খুব একটা কোশ্চেন আক্স করেনি। বেশিরভাগ কোশ্চেনই তোমাদের সাউন্ডস ডপলার ইফেক্ট থেকে যেহেতু দেয়, তাহলে সাউন্ডস ডপলার ইফেক্টটা আমরা মেনলি ভালো করে পড়বো। আচ্ছা, আর লাইট ডপলার ইফেক্টে দুটো জিনিস আছে, একটা রেড শিফট, একটা ব্লু শিফট, এই দুটো জিনিসই আছে। সেটা আমরা করে দেবো পড়ানোর সময়তে আমি। এবার কথা হলো যে ডপলার ইফেক্ট আমরা কাকে বলবো, ডপলার ইফেক্ট ফেনোমেনাটা কাকে বলবো। ডপলার ইফেক্ট হচ্ছে এমন একটা ফেনোমেনা যে যদি সোর্স অ্যান্ড অবজারভারের মধ্যে এনিহাউ রিলেটিভ ভেলোসিটি থাকে। রিলেটিভ ভেলোসিটি মানে বোঝায় যে তাদের মধ্যে যদি রিলেটিভলি অ্যাপ্রোচ হয়, বা তারা যদি রিলেটিভলি একে অপর থেকে দূরে সরে যায়, এরকম যদি হয়। রিলেটিভ বলছে এই সেন্সে, এরকম হতেই পারে যে সোর্স মুভ করছে, অবজারভার রেস্টে আছে, বা এরকম হতে পারে যে ধরো এটা একটা সোর্স। ধরো এটা হচ্ছে একটা সোর্স। সোর্সকে আমি এই যে পুরো এতে সোর্সকে এস দিয়ে লিখবো এবং অবজারভারকে ও দিয়ে লিখবো। ধরো এটা একটা অবজারভার। এরকম হতেই পারে যে সোর্স ধরো মুভ করছে টুয়ার্ডস অবজারভার, বাট অবজারভার রেস্টে আছে, এরকম এরকম হতে পারে একটা কেস। এরকমও কেস হতে পারে যে ধরো সোর্স রেস্টে আছে, সোর্স মুভ করছে না, বাট অবজারভার মুভ করছে। যে কোনো একদিকে মুভ করতে পারে, অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স মুভ করতে পারে, টুয়ার্ডস দ্য সোর্স মুভ করতে পারে। সেরকম 2 রকম কেস হতে পারে। 3 নম্বর কেস এরকমও হতে পারে যে সোর্সও মুভ করছে আর অবজারভারও মুভ করছে, অ্যাওয়ে ফ্রম, দুটো একে অপর থেকে দূরে যাচ্ছে, দুটো সেম দিকে যাচ্ছে, যে কোনো টাইপের হতে পারে। আমি তোমাদের যে ফর্মুলাটা শেখাচ্ছি সেটাকে ভালো করে শিখে নাও। যা দেখে না কেন তোমরা নিয়ে ঠিক করে নিতে পারবে। শুধু যেটুকু আমি শেখাচ্ছি সেটুকু একটু মন দিয়ে দেখে নাও, তাহলে হবে। তাহলে যে ফর্মুলাটা আমি কথা বলছিলাম সেটা দেখে নাও। আর এখান থেকে তোমাদের বলতে পারো যে ফর্মুলাটা কোথা থেকে ডিরাইভ হলো, ফর্মুলাটা কোথা থেকে ফর্মুলাটা ডেরিভেশন দেখান। ডেরিভেশন ইম্পর্টেন্ট না। 2 নম্বর কথা হলো তোমরা অলরেডি 11-এ পড়ে এসছো, আই থিঙ্ক তোমরা অলরেডি জানো। আর আমাদের সেটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো যে কিভাবে আমাদেরকে নিটে কোশ্চেন করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, যে ফর্মুলাটার আমি কথা বলছিলাম, হ্যাঁ ফর্মুলাটা আমি যদি মেবি টাইম পাই আমি, যদি, তাহলে সেটা আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে ডিরাইভ হয়। এখন ইম্পর্টেন্ট না, তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফর্মুলা থেকে আমরা কিভাবে প্রবলেম করবো সেটা। তাহলে যে ফর্মুলাটার আমি কথা বলছিলাম সেটা হচ্ছে, ভালো করে দেখো, সেটা হচ্ছে n ইকুয়ালস টু, n না, n ড্যাশ ইকুয়ালস টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এখানে কোনটা কি সেটা ভালো করে আমাদের দেখতে হবে। ওই যে ফর্মুলাটা লিখলাম, এখানে কোনটা কি সেটা ইম্পর্টেন্ট, আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এন ড্যাশ। তাহলে এন ড্যাশ হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি।
অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, আর এটাকে অনেক সময়তে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বলতে পারি, বা বলতে পারি যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি দেখবে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বলবে, বা এখানে বলতে পারে যে ফ্রিকোয়েন্সি টুয়ার্ডস অবজারভার, ফ্রিকোয়েন্সি অর ফ্রিকোয়েন্সি টু অবজারভার। তোমরা অবজারভার যে ফ্রিকোয়েন্সি শুনবে সেটা হচ্ছে তোমার এনড্যাশ। এনটা যেটাকে আমি বলছি, এনটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ সোর্স, বা এটাকে অনেক সময় ট্রু ফ্রিকোয়েন্সিও বলা হয়, ট্রু ফ্রিকোয়েন্সি অফ সোর্স। ভিটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ সাউন্ড। ভিএসটা হচ্ছে ভেলোসিটি, সাফিক্স দেখে বুঝতেই পারছো, অফ সোর্স। আর ভি ওটা হচ্ছে ভেলোসিটি অফ অবজারভার। তাহলে যে যে কটা দেখলাম সেটা ভালো করে দেখো না। এন্ডাসটা কি বললাম? অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি টু দা অবজারভার। এনটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অর ট্রু ফ্রিকোয়েন্সি। ভিটাকে হচ্ছে বলছি আমরা ভেলোসিটি অফ দ্য সাউন্ড। ভিএসটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সোর্স, আর ভিওটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার। যে কটা বললাম সে কটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবার তারপরে আমি যেটা বলছি সেটা দেখো। এবার ফর্মুলাটা যখন অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাদের কতগুলো রুলস মানতে হবে। প্রথম কথা হলো যে এখানে যেটা হয় তোমাদের গন্ডগোল বেশি পাকে সেটা হলো সাইনের গন্ডগোল। আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে শিখে নাও, দেখবে সাইনের কোনো গন্ডগোল হবে না, যে এই টাইপের প্রবলেম যাই দেখে না কোনো চোখ বন্ধ করে করতে পারবে। প্রথম কথা হলো যেটা আমি বলছি যে সাইনটা, এটা নোট দিয়ে তোমরা লিখে নাও, নোট দিয়ে একদম ভালো করে লিখে নাও। নোট, এই টাইপের প্রবলেম যখন আমরা সলভ করবো তখন কতগুলো স্টেপ ফলো করতে হবে, যে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো লিখিয়ে দিচ্ছি এবং সেই স্টেপ ফলো করে প্রবলেম সলভ করবে, দেখবে খুব ইজিলি করতে পারবে। প্রথম হচ্ছে কি, প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে লুক দ্য ডাইরেকশন, লুক দ্য ডাইরেকশন অফ সাউন্ড। আচ্ছা, সাউন্ড, এবার কথা হলো সাউন্ডের ডাইরেকশন আমরা কি দেখবো? প্রথম কথা হলো সাউন্ডের ডাইরেকশন সবসময় কোথা থেকে কোথায়, সোর্স থেকে সবসময় তো অবজারভারের দিকেই তো হবে, তবেই তো অবজারভারের কানে এসে পৌঁছাচ্ছে বলে তো অবজারভার শুনতে পাচ্ছে। তার মানে এখানে আমাদের কি প্রথম যেটা দেখতে হবে সেটা হলো সাউন্ডের ডাইরেকশন। সাউন্ডের ডাইরেকশন দেখার জন্য আমাদের উপায় কি? সবসময় তো দেখবো সোর্স কোথায় আছে আর অবজারভার কোথায় আছে, সেখান থেকে সোর্স থেকে অবজারভারের দিকে আমরা সাউন্ডের ডাইরেকশন পেয়ে যাবো। প্রবলেম করলে আমরা সেই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি, আচ্ছা এটা লিখে দিচ্ছি, সেটা ডাইরেকশন কোথা থেকে কোথায় হবে, সবসময় কি হবে, অলওয়েজ সোর্স টু অবজারভার। তাহলে এই যে ডাইরেকশনটা বললাম সেই ডাইরেকশনটা সবসময় কোথায় হবে, সোর্স থেকে অবজারভারের দিকেই হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ইফ, এটা খুব ইম্পর্টেন্ট, ইফ ভি ও অর ভিএস। অর মানে কি বুঝাচ্ছি, যে যদি ভিও এবং ভিএস বা দুটোই প্যারালাল টু ভি হয়, তবে কি হবে, দেয়ার ইজ, আগে লিখে নি তারপরে বলছি, দেয়ার ইজ দেয়ার ইজ নো চেঞ্জ in sign, that is যে নেগেটিভ সাইনটা আমাদের ছিল সেই নেগেটিভ সাইনটা আমরা পুট করব আমাদের যেটা আগে অলরেডি নেগেটিভ সাইন ছিল যে ফর্মুলাতে, যে সাইনটা আমাদের ছিল অলরেডি সেই সাইনটা দেখে নাও। ফর্মুলাতে আমাদের কি ছিল, এই দেখো দুটোর মধ্যে আমাদের কি ছিল, নেগেটিভ সাইন ছিল, তাহলে নেগেটিভ সাইনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে যদি কি হয়, যদি দেখি যে ভি ও বা ভিএস বা দুটোই বোথ
both of them are parallel to v, যদি parallel to v হয় তাহলে কি হবে, there is no change in sign, তার মানে কি সাইন, যে নেগেটিভ সাইন ছিল সে নেগেটিভ সাইনই আমরা ইউজ করব। এবার যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে কি হবে, বুঝতেই পারছো সেটা কি হবে, অপোজিট হয়ে যাবে, অ্যান্টি প্যারালাল মিডলে কি প্লাস সাইন হয়ে যাবে, এটাই হচ্ছে মেন জিনিস। ইফ VO or VS is anti-parallel to V, যদি V এর অ্যান্টি প্যারালাল হয়, দেন there is a change of sign, that is put positive between V and VO or V and VS। তার মানে কি আমাদের কি করতে হবে, যে নেগেটিভ সাইন ছিল সে জায়গায় আমরা কি করবো, পজিটিভ সাইন পুট করব। তাহলে কি কি দিয়ে বললাম, প্রথম হচ্ছে কি, এটা এবার ফর্মুলা আছে, ফর্মুলাটা কি বললাম, ফর্মুলাটা আবার মনে করো, ফর্মুলাটা হচ্ছে n ড্যাশ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এবার আমাদের প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, আচ্ছা তারপর আগে কি বললাম, যে এন ড্যাশটা কি, এন ড্যাশটা হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, এনটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, ভি ড্যাশ ভিওটা হচ্ছে ভেলোসিটি অফ অবজারভার, ভিএসটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সাউন্ড। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, কতগুলো স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড, ডাইরেকশন আমরা কোন দিক থেকে কোন দিকে ধরবো, সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে। তারপরে পয়েন্ট আমরা কি বললাম, যে যদি ভি ও অর ভি এস বা বোথ অফ দেম আর প্যারালাল টু ভি, তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ইন সাইন। যদি ইফ দে আর অ্যান্টি প্যারালাল, তাহলে দেয়ার ইজ এ পজিটিভ সাইন বিটুইন দেম। তাহলে নেগেটিভের জায়গায় আমরা পজিটিভ সাইন ইউজ করব। এবার যেটুকু শিখলাম সেটুকু থেকে প্রবলেম সলভ করব। প্রথমে একটু আগে দেখে নাও, আমি আগে প্রবলেম করার আগে কয়েকটা জিনিস দেখে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো লেটস সে এটা হলো সোর্স, এটা ভেলো এটা হচ্ছে ভেলোসিটি অফ সোর্স, তা সেটা কি করছে, টুয়ার্ডস রাইটে মুভ করছে। আর এখানে একটা ইয়ে আছে, অবজারভার আছে, সে একটা হর্ন বাজাচ্ছে বা যে কিছু হতে পারে, সে কি করছে, টুয়ার্ডস সোর্সের দিকে মুভ করছে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার। এবার এখানে প্রবলেম, এখানে যদি আমাদের এই কেসটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, প্রথম কথা হলো কিভাবে লিখবে, এন ড্যাশ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও ভি মাইনাস ভিএস ইন্টু এন। নেগেটিভ দিয়ে লিখে নেবে, কারণ নেগেটিভকে আমরা পজিটিভ ইজিলি করতে পারি। পজিটিভ কিন্তু প্রথমে লিখে নেবে না, কারণ পজিটিভ থেকে নেগেটিভ করাটা একটু টাফ। আচ্ছা এবার দেখো, আহ, এবার প্রথম কাজ কি, প্রথম কাজ যেটা প্রথম স্টেপ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি, ভেলোসিটি অফ দ্য ভেলোসিটি অফ সাউন্ড দেখা দেখা, এবং সেটা ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, সেটা হচ্ছে এস থেকে ওয়ের দিকে। তাহলে এটা হচ্ছে আমার ভি। এবার দেখো কে কে প্যারালাল আছে আর কে কে অ্যান্টি প্যারালাল আছে। দেখো ভি এর সাথে প্যারালাল আছে, ভি এর সাথে প্যারালাল আছে ভিএস, তাহলে মিডলে তো নেগেটিভ সাইনই থাকবে। আর দেখো ভি এর সাথে, এই ভি এর সাথে অ্যান্টি প্যারালাল আছে ভিও, তাহলে নেগেটিভ মিডলে কি হয়ে যাবে, পজিটিভ সাইন হয়ে যাবে। তাহলে মানে কি হবে, ফর্মুলাটা আমার কি দাঁড়াবে, তাহলে এই ক্ষেত্রে আমার হয়ে যাবে পজিটিভ, আর এই ক্ষেত্রে আমার নেগেটিভ। তাহলে আমার ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে আমার ফর্মুলা কি দাঁড়াবে, এটা কেসের ক্ষেত্রে আমার ফর্মুলা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। আচ্ছা আরেকটা কেস, আমি আরেকটা কেস দেখিয়ে দিই, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা হচ্ছে তোমার সোর্স, কালার চেঞ্জ করে নিচ্ছি, এটা ধরো আমার সোর্স, এটা ধরো অবজারভার। এবার সোর্সটা ধরো এদিকে মুভ করছে, এটা হলো ভিএস। অবজারভার ধরো ঘুমাচ্ছে হতে পারে, মুভও করছে হতে পারে, ধরো মুভ করছে ধরে নিলাম, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার। প্রথম কাজ কি বললাম, প্রথম কাজ হলো লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড। সেটা ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, সোর্স থেকে অবজারভারের দিকে। তাহলে এটার ডাইরেকশন ভি হয়ে গেল। এবার দেখো কি প্যারালাল আর কি অ্যান্টি প্যারালাল, বাস হয়ে গেল অঙ্ক আমাদের। তাহলে ভি মাইনাস ভিও ভি মাইনাস ভিএস ইন্টু এন। এবার সাইন পুট করো। এবার দেখো ভিএস আর ভি দুটোই প্যারালাল, তাহলে মিডলেতে নেগেটিভ সাইনই থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে না। আর এক্ষেত্রে কি হবে, যে যেহেতু ভিও আর ভিএস এটাও প্যারালাল, তাহলে এখানে কি হবে, নেগেটিভ সাইনই থাকবে। তো আমাদের জন্য ফর্মুলা কি দাঁড়ালো, তাহলে এখানে কোনো ফর্মুলা আমাদের কোনো চেঞ্জ করতে হলো না, হয়ে গেল আমাদের। আচ্ছা তাহলে তোমরা অলরেডি শিখে গেছো যে কিভাবে আমরা সাইন পুট করব। এবার প্রবলেম দেখা যায়, প্রবলেম দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা কথা জেনে জেনে রাখা ভালো আমাদের, সাউন্ডস ডপলার ইফেক্ট। আচ্ছা আমি যেটা বললাম তোমাদের একটু আগে, যে সাউন্ড ডপলার ইফেক্টে আমরা দুই রকম ডপলার ইফেক্ট করবো, একটা হচ্ছে সাউন্ডস ডপলার ইফেক্ট, একটা হচ্ছে লাইটস ডপলার ইফেক্ট। সাউন্ডস ডপলার ইফেক্টে
there is no change in wavelength, there is only change of frequency। মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, কারণটা হচ্ছে থিওরি টাইপের কোশ্চেন, একবার তোমাদের নিটে জিজ্ঞাসা করেছিল। তাহলে সাউন্ডস ডপলার ইফেক্টে দেয়ার ইজ নো চেঞ্জ ইন wavelength but there is a change of frequency, but in light doppler effect there is a change in wavelength but there is no change in frequency। এটা আমরা ধরে নিই। তাহলে যে দুটো পয়েন্ট বললাম সে দুটো পয়েন্ট ভালো করে লিখে নাও। কি বললাম? In sounds Doppler effect there is no change of wavelength lambda, wavelength এর কোনো চেঞ্জ হয় না, but there is a change of frequency। তাহলে সাউন্ডস ডপলার ইফেক্ট কি হয়? শুধুমাত্র কি চেঞ্জ হয়? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। বাট লাইট ডপলার ইফেক্টের ক্ষেত্রে যদি আমরা যাই, ইন লাইট ডপলার ইফেক্ট Doppler effect there is no change in frequency, but sorry, but there is a change of there is a change of wavelength। তাহলে লাইটের ডপলার ইফেক্টে কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, ওয়েভলেন্থের চেঞ্জ হবে। সাউন্ড ডপলার ইফেক্টে ওয়েভলেন্থের চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। কথা দুটো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ এখান থেকে থিওরি টাইপের কোশ্চিন জিজ্ঞাসা করেছিল একবার নিটে, আবার যে জিজ্ঞাসা করবে না তার কোনো গ্যারান্টি নেই। কোথায় গেল? এটুকু ক্লিয়ার হলো। 2 নম্বর পয়েন্ট, এখানে একটা কথা কথা যেটা যে সোর্স আর অবজারভারের মধ্যে কতটা ডিস্টেন্স আছে তার উপরে কিন্তু অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে না। এরকম আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে সোর্স আর অবজারভারের মধ্যে ডিস্টেন্স কমে গেছে মানে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে মানে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কমে যাবে, এরকম কোনো রুলস নেই। ডিস্টেন্সের উপরে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে শুধুমাত্র রিলেটিভ ভেলোসিটির উপরে। ভালো করে মাথার মধ্যে ঢুকে নাও। মানে অনেক সময় তো এরকম টাইপের যদি কোশ্চিন দেয় তখন কিন্তু ভুল করে দিবে তোমরা। ধরো এখানে একটা সোর্স আছে, এখানে একটা অবজারভার আছে, এই সোর্সটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে অবজারভারের দিকে যাচ্ছে। এই দুজনের মধ্যে ডিস্টেন্স আমি বললাম 10 মিটার। এখানে একটা সোর্স আছে, এখানে একটা অবজারভার আছে, এই সোর্সটা এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এখান থেকে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। আমি যদি বলি যে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি টু দ্য অবজারভার ইন দ্য বোথ কেস, তোমরা কি বলবে? সেকেন্ড কেসের ক্ষেত্রে, মানে এটাকে যদি আমি বলি সেকেন্ড কেস, এটাকে যদি ফার্স্ট কেস বলি, তোমরা বলবে সেকেন্ড কেসের ক্ষেত্রে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি লো হবে, কারণ ডিস্টেন্স বেশি আছে। প্রথম কথা হলো অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে না, শুধু ডিপেন্ড করবে কার উপরে বললাম একটু আগে, শুধুমাত্র ডিপেন্ড করবে রিলেটিভ ভেলোসিটির উপর। এখানে দেখো দুটোর ক্ষেত্রে ভেলোসিটি সেম আছে, তার মানে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি দুটোর ক্ষেত্রেই সেম শুনতে পাবে টু দা অবজারভার, অবজারভার কাছে সেম ভাবেই পৌঁছাবে। এবার দেখা যাক প্রবলেম। আচ্ছা, যেটা আমি বলছিলাম থিওরি, যেটা কথা বলছিলাম সেই থিওরির এখানে গল্প লেখা আছে, থিওরি দেখে নাও। তাহলে কি বলছে ডপলার্স ইফেক্ট আমরা কাকে বলছি? তাহলে ডপলার্স ইফেক্ট কি বলছে? ডপলার্স ইফেক্ট মে বি ডিফাইন্ড অ্যাজ এ অ্যাপারেন্ট চেঞ্জ ইন পিচ অফ দ্য নোট ডিউ টু দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য অবজারভার অ্যান্ড সোর্স। সোর্স অ্যান্ড অবজারভারের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আর দ্যাটস ফেনোমেনা ইজ কল্ড ডপলার ইফেক্ট। আমাদের ইয়ে ডেফিনেশন দরকার, ডেফিনেশন নিয়ে আমরা কোনো মহাভারত শুদ্ধ করে দিতে পারবো না, যেটুকু বলছি সেটুকু পড়ে নাও তাহলে হয়ে যাবে। এবার কোনটা কি জিনিস সেটা দেখে নাও। এনটা হচ্ছে ট্রু ফ্রিকোয়েন্সি, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, ভিএসটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সোর্স, ভিটা ওটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার। নোটের মধ্যে কি লিখেছে যেটা আমি বললাম, লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড টু দ্য অবজারভার ফ্রম সোর্স, সোর্স থেকে অবজারভারের দিকে হবে। যদি প্যারালাল হয় তাহলে মিডলে কোনো সাইন চেঞ্জ হবে না, যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে মিডলে সাইন চেঞ্জ হবে। ওয়েন্ড ইফেক্ট তোমাদের দরকার নেই, ওয়েন্ড ইফেক্ট আমি যখন অফলাইনে যদি ক্লাস নিই তখন তোমাদেরকে আমি বলে দেবো, দরকার নেই, সেখান থেকে কোশ্চেন দেওয়ার কোনো চান্স নেই।
আচ্ছা, প্রবলেম দেখা যাক, প্রবলেমে যাই আমরা। প্রবলেম, এখানে প্রবলেম নিয়ে আমাদের ডপলার ইফেক্ট অফ লাইট প্রবলেম আছে এখানে। হ্যাঁ দেখো, এটা 2017 প্রবলেম, 2017 এর প্রবলেম কি বলেছে দেখো, টু কার্স মুভিং ইন এ অপোজিট ডাইরেকশন। কি বলেছে? টু কার্স মুভিং ইন এ অপোজিট ডাইরেকশন, তাহলে দুটো কার আছে এখানে, তো লেটস সে এখানে একটা কার আছে, আমি এখানে ড্র করছি। ধরো এখানে একটা কার আছে আমার, এ কার, এটা এটা হচ্ছে বি কার। এ কারটা মুভ করছে এইদিকে, তো বি কারটা মুভ করছে এইদিকে, দুটো কি করছে, উল্টো দিকে মুভ করছে। এবার কি বলেছে দেখো, মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, অ্যাপ্রোচ ইচ আদার, তারা দুজন উল্টো দিকে যাচ্ছে, অ্যাপ্রোচ ইচ আদার, অ্যাপ্রোচ ইচ আদার উইথ স্পিড কত, 22 মিটার পার সেকেন্ড অ্যান্ড 16.5 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। তারা একে অপরের কাছে আসছে কত স্পিড নিয়ে, একটা আছে 22 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 16.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। দ্যাট ড্রাইভার অফ দ্য ফার্স্ট কার ব্লো এ হর্ন হ্যাভিং ফ্রিকোয়েন্সি এত, তাহলে যেটা ফার্স্ট কারের যে ড্রাইভার আছে সে কি করছে, বেচারা হর্ন মারছে। দ্য ফ্রিকোয়েন্সি হার্ড বাই দ্য ড্রাইভার ইন দ্য সেকেন্ড কার ভেলোসিটি অফ দ্য সাউন্ড বলে দিয়েছে। এর থেকে তো সোজা অঙ্ক হয় না, ছবি আঁকো, প্রবলেম সলভ করো, গল্প শেষ। প্রথমে কি বলেছে দেখো, দুটো কার আমরা আঁকবো, দুটো কারের মধ্যে, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে এই কারটা যাচ্ছে, এই কারটার ভেলোসিটি কত বলেছে, 22 মিটার পার সেকেন্ড। আমি চেঞ্জ করে নিচ্ছি। এই কারটার ভেলোসিটি কত বলেছে, 16.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার কে বলেছে, কে হর্ন বাজাচ্ছে, হর্ন বাজাচ্ছে, তাহলে সোর্স আমার কোথায় এখানে, হর্ন বাজাচ্ছে কোথায়, হ্যাভিং ফ্রিকোয়েন্সি এত, ফ্রিকোয়েন্সি হার্ড বাই দ্য অবজারভার সেকেন্ড কার, তাহলে হচ্ছে ফার্স্ট কার হচ্ছে এ, এটাই হচ্ছে আমার সোর্স, তাহলে এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার অবজারভার। এই ফ্রিকোয়েন্সি, সোর্সের ফ্রিকোয়েন্সি এন এর ভ্যালু কত বলেছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমাকে বলে দিয়েছে 400 হার্টজ। গল্প শেষ, এবার ফর্মুলা পুট করা হয়ে যাবে, তাহলে এন ড্যাশ ইজ ইকাল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন, ভ্যালু পুট করো। ভি এর ভ্যালু কত বলেছে, 340, তাহলে 340 মাইনাস ভিও, এবার মাইনাস মানে পজিটিভ প্লাস হবে, তার জন্য কি বললাম, প্রথম আমাদের দেখার বিষয় হচ্ছে লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড, সাউন্ডের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে, সোর্স থেকে অবজারভারের দিকে, তাহলে সাউন্ডের ডাইরেকশন হচ্ছে সোর্স থেকে অবজারভারের দিকে, তার মানে আমার অনুযায়ী হচ্ছে লেফট থেকে রাইটে। এবার যেহেতু সোর্সের ভেলোসিটি অ্যান্ড সাউন্ডের ভেলোসিটি প্যারালাল, তাহলে মিডিলে নেগেটিভ সাইন হবে, আর যেহেতু অবজারভারের ভেলোসিটি আর সাউন্ডের ভেলোসিটি অ্যান্টি প্যারালাল, তাহলে মিডলে প্লাস সাইন হবে, তাহলে এখানে আমার কি হবে, প্লাস সাইন হয়ে যাবে। ভিও এর ভেলোসিটি কত, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজারভার, সেটা হচ্ছে 16.5 বাই 340, মিডলে নেগেটিভ সাইন হবে যেহেতু প্যারালাল আছে, তার ভেলোসিটি কত আছে, তাহলে ভিএস এর ভেলোসিটি কত আছে, 22 মিটার পার সেকেন্ড ইন্টু 400, ফ্রিকোয়েন্সি হলো এটা। তাহলে এখান থেকে আমরা এন ড্যাশ যদি ক্যালকুলেট করি, তাহলে এন ড্যাশ ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি দেখো, ক্যালকুলেশন দেখো কত পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 340, তাহলে এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি 5.653 ডিভাইডেড বাই, এখান থেকে এটা ডিফারেন্স করে নাও, এখান থেকে এটা হচ্ছে 340 মাইনাস 22 ইন্টু 400, তাহলে এন ড্যাশ ইজিক্যাল টু আমরা পেয়েছি ক্যালকুলেট করলে 448.4 হার্জ। তাহলে আমাদের এখানে অপশন কোনটা হচ্ছে দেখো, 448.4, তার মানে আমাদের এখানে অপশন হয়ে যাচ্ছে আমার সি নাম্বারটা। কালারটা আমি চেঞ্জ করি, তাহলে আমার অপশন হচ্ছে সি নম্বর, তাহলে আমার হয়ে গেল প্রবলেম, 4 মার্ক পেয়ে যাবে। আচ্ছা, তারপরে সেম টাইপের প্রবলেম আছে 2014 এসেছিল, আর 1991 এসেছিল, সেম টাইপের প্রবলেম, তোমরা করে নিতে পারবে। 2014 আর 2099 অঙ্ক একটা প্রবলেম এসেছিল। এবার যেটা 2013 এ প্রবলেম এসেছিল, সেটা একটু একটু ডিফারেন্ট ছিল, সেটা দেখে নাও কি টাইপের প্রবলেম ছিল।
সেম টাইপের জিনিস কিন্তু একটু ডিফারেন্স ছিল, সেটা দেখে নাও কি বলেছে। যেটা এখানে বলেছে সেটা হচ্ছে আমার টু সোর্স, কে কে আছে, দুটো সোর্স আছে আমার, two source P and Q produce nodes of frequency, দুটো সোর্স আছে তাদের ফ্রিকোয়েন্সি কত প্রডিউস করছে, 660 হার্জ ইচ। এ লিসেনার মুভস ফ্রম পি টু কিউ, একটা লিসেনার আছে, তাহলে এখানে একটা সোর্স আছে যেটা নাম বলছি আমরা পি, এখানে একটা সোর্স আছে যেটার নাম বলছি আমরা কিউ, তাদের ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত, 660 হার্জ। এ কি বলছে, এ এ লিসনার মুভস ফ্রম পি টু কিউ, তাহলে যে লিসনার আছে সে পি থেকে কিউ এর দিকে মুভ করছে, তাহলে সেটাই অবজারভার এবং সে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। আম, কোথায় গেল, এ লিসনার মুভস ফ্রম পি টু কিউ উইথ এ স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড, সে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে পি থেকে কিউ এর দিকে মুভ করছে। If the speed of the sound is 330 meter per second, then the number of beat heard by the listener per second will be, the listener প্রতি সেকেন্ডে কটা বিট শুনতে পাবে। তার মানে তোমাদের যখন বিট আমি পড়াই তখন বলেছিলাম কি যে দুটো সোর্সের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স সেটা আমরা বিট আকারে শুনতে পাই। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো যে লিসনার আছে তার কাছে দুটো ফ্রিকোয়েন্সি আমাকে বের করতে হবে। দুটো ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করবো, প্রথম হচ্ছে কি, আমরা ধরবো কি, এখানে প্রথম এটা কেসটাকে দুটো ভাগে আমরা প্রথম করব। মিডিলে ধরো কোনো এক জায়গায় অবজারভার, এখানে অবজারভার আছে, অবজারভারটা কি করছে, মুভ করছে পি থেকে কিউ এর দিকে। আগে প্রথম পার্টটা আমরা করব কি, পি আর অবজারভারের মধ্যে করব, তারপরে হচ্ছে অবজারভার আর কিউ এর মধ্যে করব। এই প্রবলেমটা আমাকে দুটো পার্টে করতে হবে। আচ্ছা, তাহলে পি এর জন্য যখন করব, তাহলে দেখো আমাদের প্রথম কি বলেছিলাম, ভেলোসিটি লুক দ্য ডাইরেকশন অফ দ্য সাউন্ড, সাউন্ডের ডাইরেকশন কোথা থেকে হবে, সোর্স থেকে অবজারভার, এখানে সোর্স হচ্ছে পি, তাহলে অবজারভারের দিকে ভেলোসিটি ভি এর ডাইরেকশন হচ্ছে। এবার ভ্যালু পুট করো, তাহলে যদি আমি ভ্যালু পুট করি তাহলে দেখো এনপি, যেটাকে আমি বলছি এনপিটা হচ্ছে তোমার এনপিটা হচ্ছে তোমার যেটা অবজারভারের কাছে পি সোর্সের জন্য যে ফ্রিকোয়েন্সিটা শুনবে সেটা হচ্ছে কি, সেটার ক্ষেত্রে দেখো কি আছে, অবজারভার মুভ করছে, অবজারভারের ভেলোসিটি কত আছে, অবজারভার অ্যাওয়ে ফ্রম দা পি মুভ করছে, সেটা হচ্ছে এইদিকে, তার ভেলোসিটি আছে ভি অবজারভার, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো আমরা কি লিখেছিলাম, এনপি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। এবার সাইন পুট করতে হবে আমাকে, ভি এর ভ্যালু কত বলেছে 330, মাইনাস ভিও অবজারভারের ভেলোসিটি কত আছে 1। এবার কথা হলো যে নেগেটিভ সাইন বসবে না পজিটিভ বসবে, যেহেতু ডাইরেকশন দুটো ডাইরেকশন ভি আর অবজারভারের ডাইরেকশন সেম, তার মানে কি যে মিডলে নেগেটিভ সাইনই বসবে। আচ্ছা, ভি মাইনাস সোর্স, সোর্স তো এক জায়গাতে দাঁড়িয়ে আছে, একটা দোকান থেকে ধরো একটা দোকানে কেউ যাচ্ছে, একটা দুটো দোকানে সংবাদ ছিল, একটা দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পি যে দোকানটা আছে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তো আর কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে সেখানে ভ্যালু ভ্যালু কত হবে, জিরো হবে ইন্টু এন। এন এর ভ্যালু আমাকে বলেছে কি সাপ্লাই করেছে, হ্যাঁ বলেছে, সেটা কত 660, যদিও এটা হয়তো দরকার পড়বে না। তাহলে এখান থেকে আমরা ভ্যালু কত পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে ভ্যালু সেটা আমরা ভ্যালু পুট করে নিই, সেটা হচ্ছে আমাদের আহ এটাকে এভাবে রেখে দাও বেটার হবে, 330 মাইনাস 1 into 660 বাই ভি। এবার এটা আমরা লিখলাম কত, এনপি লিখলাম। আচ্ছা এবার এন কিউ লিখো, তাহলে এন কিউ যখন আমরা লিখবো তাহলে এন কিউ এর ক্ষেত্রে কি হবে আবার আমরা দেখবো। তাহলে এন কিউ এর ক্ষেত্রে দেখো সোর্সের ডাইরেকশন কোন দিকে হবে, তাহলে যদি আমি কিউ আর অবজারভারের কথা বলি, তাহলে এক্ষেত্রে সোর্স হচ্ছে কিউ, তাহলে সোর্স আর অবজারভার ডাইরেকশন এদিকে হচ্ছে, তো সাউন্ডের ডাইরেকশন কোন দিকে হবে, রাইট থেকে লেফটের দিকে। তাহলে ব্যাপারটাকে এইভাবে আবার যদি আমি ক্লিয়ার করার জন্য, এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট, আর সাউন্ড আসছে আমার এদিকে, অবজারভার যাচ্ছে কোথা থেকে, এদিক থেকে এদিকে, মানে পিটা তো এখানে আছে, তাহলে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ অবজারভার হচ্ছে এইদিকে 1 মিটার পার সেকেন্ড, সাউন্ডের ভেলোসিটি হচ্ছে এইদিকে। তাহলে এক্ষেত্রে যখন আমরা লিখবো তখন কথা হবে সরি প্রথমে ফর্মুলাটা লিখি, ভি মাইনাস ভিও ভি মাইনাস ভিএস ইন্টু এন। আচ্ছা ভি এর ভ্যালু কত 330, এবার মাইনাস না প্লাস হবে, যেহেতু সাউন্ডের ডাইরেকশন আর এই ডাইরেকশন অপোজিট, তাহলে মিডলে প্লাস হয়ে যাবে, অবজারভার ভেলোসিটি 1। ভি এর মান তো আচ্ছা পরে পুট করছি, মাইনাস বিএস, বিএস এর কি এস সোর্স তো রেস্টে আছে, ইন্টু 660, তাহলে এনপি আর এনকিউ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স নিয়ে নিই তাহলে কি পেয়ে যাবো, আমরা দুটোর মধ্যে ডিফারেন্স নিলে আমরা কি পেয়ে যাবো, বিট পেয়ে যাবো। তাহলে নাম্বার অফ বিট,
নাম্বার অফ বিট ইকুয়ালস টু কত, দেখো এখানে কিউ এর ভ্যালু বেশি আছে, পি এর ভ্যালু কম আছে, তাহলে নাম্বার অফ বিট কি হচ্ছে, এন কিউ মাইনাস এন পি। তাহলে ভ্যালু পুট করো, এন কিউ এর ভ্যালু কত হচ্ছে 330 প্লাস 1/v, মাইনাস ওটার ভ্যালু হচ্ছে তোমার 330 মাইনাস 1/v ইনটু 660। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু কত পাচ্ছি দেখো। এটা দুটোকে যদি আমরা ডিফারেন্স নিই দুটোর মধ্যে, দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স নিই তাহলে এখান থেকে আমাদের ভ্যালু পেয়ে যাবো 4। ভি এর ভ্যালু আমরা পুট করতে পারি 330 আমরা পুট করতে পারি, সেখান থেকে যদি আমরা ডিফারেন্স নিই তাহলে আমরা এটা ভ্যালু পাচ্ছি আমরা 4। তাহলে কটা বিট পাবো আমরা, চারটা 4 বিট আমরা পাবো। তাহলে হয়ে গেল এটা আমার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমরা কটা বিট পাচ্ছি সেটা হচ্ছে 4। তাহলে দেখলে ব্যাপারগুলো, প্রবলেমটা দেখলে আমরা কিভাবে সেটাকে সলভ করব। তারপর হচ্ছে কি, তারপরে পেজে, পরের পেজে আছে আমার কি আছে, সেম টাইপের প্রবলেম আছে। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে, দেখো আহ, যেটা প্রবলেম তোমাদের দিয়েছিল 2003-তে দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম দিয়েছিল কনসেপচুয়াল। কি বলেছে দেখো, এটা আমি বড় করে দিচ্ছি একটু। কি বলেছে, অ্যান অবজারভার মুভস টুয়ার্ডস এ স্টেশনারি সোর্স অফ সাউন্ড। এটা সাউন্ডের স্টেশনারি সোর্সের দিকে মুভ করছে উইথ এ স্পিড অফ 1/5 of the speed of the sound. The wavelength of the frequency of the source emitted as lambda and f. তাহলে ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা and ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ রেসপেক্টিভলি। দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ রিকগনাইজ না রেকর্ডেড বাই দ্য অবজারভার আর রেসপেক্টিভলি। তাহলে অবজারভার যে ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি রেকর্ড করবে সেটার ভ্যালু কত হবে। প্রথম কথা হলো কি, সাউন্ডস ডপলার ইফেক্টে ওয়েভলেন্থের কোনো চেঞ্জ হয় না। ওয়েভলেন্থের কোনো চেঞ্জ না হলে এখানে ক্যালকুলেশনের দরকার নাই, সোজা টিক মারো ওয়েভলেন্থ কোথায় চেঞ্জ হয় না, সেটা হচ্ছে বি নাম্বার অপশনে দেখো, সোজা টিক মারো, 4 নম্বর নাও, বেরিয়ে যাও। জানলে তো, না জানলে তো কি হবে, ভুল হয়ে যাবে পুরোপুরি। তাহলে যেটা আমি শিখিয়ে দিলাম সেটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে আমাদের এই টাইপের প্রবলেম গেল। এবার আমরা করবো যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, সেটা করবো আমরা। তার জন্য আমি একটা ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, আমরা যেটা করছি এবার, যে টপিকটা করছি সেটা হচ্ছে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট। এখন যেটা করলাম সেটা হচ্ছে লিনিয়ার ডপলার ইফেক্ট বলতে পারি, মানে অবজারভার এন্ড সোর্স একই লাইন বরাবর মুভ করছিল, অ্যান্টি প্যারালাল হতে পারে না হলে প্যারালাল হতে পারে। ট্রান্সভার্সলি যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে কি কোন টাইপের আমি বলতে পারি। আচ্ছা, আগে এটা লিখি, সেটা হচ্ছে কি, আমাদের কি বললাম, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট। ট্রান্সভার্স ডপলার্স ইফেক্ট, এটা মানে কি বোঝায়, মানে লেটসে ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাড়ি, ধরো তোমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেছে, সোজা এরকম রাস্তা গেছে। এবার যদি রাস্তা দিয়ে দেখা দেখা গেল যে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, কোন একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে। এবার গাড়িটা যখন এদিকে আসবে আস্তে আস্তে, তখন তোমার বাড়ির এক সময় তোমার বাড়ির সামনে হবে, তারপরে তোমার বাড়িও পেরিয়ে এক সময় চলে যাবে। এবার এক্ষেত্রে দেখো সাউন্ড, যে সোর্সটা আছে, সেই সোর্সটা মুভ করছে এই লাইন বরাবর, তাহলে ভেলোসিটি অফ দ্য সোর্স হচ্ছে এই লাইন বরাবর। এবার অবজারভার তো এই জায়গাতে দাঁড়িয়ে আছে, বাড়ির ভিতরে বসে আছে করোনার ভয়ে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভারের ভ্যালু কত হচ্ছে 0। এবার সাউন্ডের ডাইরেকশনটা আমরা কিভাবে নেব, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, সেটা হলো ডাইরেকশন অফ দ্য সাউন্ড। এবার আমরা কি বললাম, সবসময় সাউন্ডের ডাইরেকশন কোন দিকে হবে, সোর্স থেকে অবজারভারের দিকে হবে। তো যখন গাড়িটা এখানে ছিল সেক্ষেত্রে সাউন্ডের ডাইরেকশন হচ্ছে এটা, সোর্স থেকে অবজারভারের দিকে এখানে। এবার যখন গাড়িটা এখানে চলেছে তখন আবার আমার ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এদিক থেকে এইদিকে হচ্ছে। যখন গাড়িটা এখানে চলেছে তখন ভি এর ডাইরেকশন কোন দিকে হবে, এদিক থেকে এদিকে হবে। তার মানে দেখো তিনটা ক্ষেত্রেই ভি এর ডাইরেকশন কিন্তু ফিক্সড না, এখানে ভি এর ডাইরেকশন টাইমের সাথে সাথে কি করছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এই টাইপের প্রবলেম যদি দেয় তাহলে আমরা কিভাবে সলভ করবো, তাহলে এই টাইপের প্রবলেম যদি আমাকে দেয়, তাহলে যে ইনস্ট্যান্টের আমাকে কথা বলছে সেই ইনস্ট্যান্টে হয় অ্যাঙ্গেল বলে দিবে তোমাকে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা সেটা তোমাকে বলে দিবে, সেখান থেকে আমরা সেটার ক্যালকুলেশন করে নেব। এবার দেখো কিভাবে আমরা করব। আমি ধরে নিচ্ছি যে
এই ছবিটাকে আমি করছি কি, তাহলে এটা হচ্ছে আমার একটা অবজারভার যে কিনা দাঁড়িয়ে আছে, তাহলে এটা হচ্ছে আমার অবজারভার যে ভেলোসিটি ভিও ইকুয়াল টু 0। এখানে একটা হচ্ছে লাইন, যে লাইন বরাবর একটা সোর্স মুভ করে যাচ্ছে। এখানে যখন সোর্সটা, এটাকে আমি বোঝার জন্য আমি বড় গাড়ি আঁকছি না, এটা বোঝার জন্য যখন এখানে যাচ্ছিল, যখন তার পজিশন এখানে ছিল, তাহলে ডাইরেকশন অফ দ্য সাউন্ড কোন দিকে হবে? এইদিকে। মানে সবসময় ডাইরেকশন অফ দ্য সাউন্ড তো হয় সোর্স থেকে অবজারভারের দিকে, তাহলে ডাইরেকশন অফ দ্য সাউন্ড হচ্ছে এইদিকে। তাহলে ভি এর ডাইরেকশন হচ্ছে এইদিকে। আচ্ছা, বিএস এর ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এটাকে আমি রেড কালার দিয়ে ডিনোট করছি। বিএস এর ডাইরেকশন হচ্ছে আমার এইদিকে, এটা হচ্ছে ভিএস। কিন্তু আমি কি বললাম ফর্মুলা লেখার সময়, কি বললাম যে ভি এর প্যারালাল লাগবে না অ্যান্টি প্যারালাল লাগবে? এখানে তো প্যারালাল আছে না অ্যান্টি প্যারালাল আছে, ঘোড়ার ডিম আছে, তাহলে এবার করতে হবে কি প্যারালাল না হলে অ্যান্টি প্যারালাল, আমার সেটা করতে হবে। তা মিডলের অ্যাঙ্গেল ধরো, লেটস সে মিডলের অ্যাঙ্গেল আমার থিটা বলেছে, তাহলে বি এর আমি এদিক বরাবর কম্পোনেন্ট পেয়ে নিতে পারি না? সেদিকে ভি এর এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে? ভেলোসিটি অফ সাউন্ডের দিকে কত হয়ে যাবে? ভিএস কস থিটা, এর সাথে অ্যাঙ্গেল লেগে আছে, তাহলে সেটা কত হবে? ভিএস কস থিটা হয়ে যাবে, বাস প্রবলেম সলভ আমার। তাহলে এটার আমি এদিক বরাবর কম্পোনেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার কত? ভিএস কস থিটা, বাস প্রবলেম সলভ। এবার দেখো ডাইরেকশন দেখো, প্রবলেম সলভ করো, তাহলে সেক্ষেত্রে কত হবে? এন ড্যাশ ইকুয়ালস টু ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু এন। ভ্যালু পুট করো, ভি মাইনাস ভিও, অবজারভার তো ঘুমাচ্ছে, অবজারভার তো বাড়ির মধ্যে বসে বসে কর্নার হয়ে বা বাড়ির মধ্যে বসে বসে ঘুমাচ্ছে। ভি ভি তো ভি থাকছে, আর ভিএস, ভিএস টা দেখো, ভিএস এন্ড ভি দেখো প্যারালাল আছে, ছবিতে দেখো এই দুটো কি আছে? প্যারালাল আছে, বাট কি আছে? ভিএস এর ভ্যালু কত আছে? ভিএস কস থিটা। ভুল করে ভিএস নিলে কিন্তু প্রবলেমের গুষ্টি শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। ভিএস কারণে এবার আমি কি বললাম, প্যারালাল না হয় অ্যান্টি প্যারালাল নেবো, এখানে কি নিতে হবে আমাকে? তাহলে ভিএস কস থিটা নেবো। তাহলে এখানে দেখো যেহেতু প্যারালাল আছে, তাহলে মিডলের কোনো সাইনে চেঞ্জ হবে না, তাহলে ভিএস কস থিটা ইন্টু এন। এখানে ভ্যালু পুট করবো, আমরা কি পাবো? প্রবলেম আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার এখান থেকে দেখো ব্যাপারটা ভালো করে অবজার্ভ করো, গাড়িটা যতটা এদিকে যত মুভ করে যাবে, যখন টুয়ার্ডস অবজারভারের দিকে যতক্ষণ মুভ করছে, তাহলে দেখো অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়ছে। অ্যাঙ্গেল যদি বাড়ে, তাহলে কসের ভ্যালু কি হয় আমরা জানি, কসের ভ্যালু ডিক্রিজ করে। তাহলে অ্যাঙ্গেল ইনক্রিজ করলে কসের ভ্যালু ডিক্রিজ করবে। তাহলে প্রথমে কসের ভ্যালু যদি ডিক্রিজ করে, তাহলে এন ড্যাশের ভ্যালু কি হবে? প্রথমে ইনক্রিজ করবে। ইনক্রিজ করতে করতে এই জায়গাতে যখন আসবে, যখন তাদের মিডলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, মানে যেটা সোর্সের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি অবজারভার শুনতে পাবে। কিন্তু যখনই সে এই জায়গাটা পেরিয়ে এদিকে যেতে শুরু করবে, তখন কিন্তু দেখো ভালো করে অবজার্ভ করো, এই জায়গাতে যখন চলে আসবে, ভেলোসিটি অফ সাউন্ড কোন দিকে হবে? ভি এর ডাইরেকশন হয়ে যাবে আমার এদিকে, ভেলোসিটি অফ অবজারভার এদিকে, তার কম্পোনেন্ট যখন নিতে যাব, তার কম্পোনেন্ট এদিক বরাবর নিতে যখন যাব, এটা আমার হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তো এর কম্পোনেন্ট যখন আমরা এদিক বরাবর নিতে যাব, তখন আমরা ভ্যালু পাবো কত? এটা এটা থিটা হলে এটা থিটা হবে, তো এটা কত হয়ে যাবে আমার? ভি এস কস থিটা। দেখো দুটো কি হয়েছে? অ্যান্টি প্যারালাল হয়েছে, সেক্ষেত্রে কি চলে আসবে? মিডলে প্লাস সাইন চলে আসবে, মানে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে বসবে। তার মানেটা কি হচ্ছে? যত কাছে গাড়ি যত কাছে আসছে, তত ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ছে। যখন অবজারভারের পারপেন্ডিকুলার লাইনে থাকছে, তখন কি হচ্ছে? সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ভ্যালু ম্যাক্সিমাম শোনাচ্ছে, মানে ম্যাক্সিমাম বলা ভুল হবে, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে সেটা শোনাচ্ছে। আর যখন কি হচ্ছে, সে যখন অবজারভারকে পার করে চলে যাচ্ছে, তখন ফ্রিকোয়েন্সির ভ্যালু আরো কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এবার পারপেন্ডিকুলার যদি কখনো কোনো প্রবলেমতে দেখতে পাও, যে পারপেন্ডিকুলার লাইনের উপরে এই জায়গাতে ফ্রিকোয়েন্সি তোমাকে ক্যালকুলেট করতে বলছে, মানে ছবিটা আমি আবার এঁকে দেখাচ্ছি না হয়, এখানে তোমাকে বললো এই জায়গাতে যখন সোর্স আছে, তখন এই অবজারভার বেচারা কত ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছে। প্রথম কথা হলো, এই টাইপের প্রবলেম পেলে সোজা মারবে কি, সোজা উত্তর করবে কি, যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে সেটাই হবে, কারণ মিডলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কোনো চেঞ্জ হবে না। ফ্রিকোয়েন্সি যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সে বেচারা সেই ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। এবার দেখো যেটুকু আমরা ট্রান্সফার ডপলার ইফেক্ট পড়ালাম, সেটা থেকে প্রবলেম দেখো তোমাদের নিচে যেগুলো এসেছিল সেটা। ট্রান্সভার্স ডপলার ইফেক্ট, এখানে তো আমার আছে থিওরি। থিওরি দুটো দেখে নেবে তোমরা, থিওরি নিয়ে থেকে পারবে। যখন এটা পেরিয়ে চলে যাচ্ছে, তখন এটা অ্যান্টি প্যারালাল হয়ে যাচ্ছে, তার জন্য মিডলে আমাদের প্লাস সাইন হচ্ছে। একটু আগে বললাম, যখন প্যারালাল থাকছে, এখানে যখন থাকছে তখন প্যারালাল হচ্ছে, তার জন্য মিডলে আমরা মাইনাস সাইন ইউজ করছি। আচ্ছা, এখানে প্রবলেম দেখো, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট দিয়ে প্রবলেম। এই প্রবলেম দেখো কি বলেছে, দেখো এ সোর্স, এটা হচ্ছে তোমার 2015 এর প্রবলেম, 2015 এ দিয়েছিল। খুব সোজা প্রবলেম দিয়েছিল, হাসতে খেলতে করতে পারবে। কি বলেছে? এ সোর্স অফ সাউন্ড এমিটিং ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 100 হার্জ। একটা সোর্স আছে যে কিনা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করছে, যেটা কত? 100 হার্জে। অ্যান্ড অ্যান অবজারভার ও আর লোকেটেড অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফ্রম ইচ আদার। একটা অবজারভার আছে যেটা ও সেটা
একটা ডিস্টেন্সে সে দাঁড়িয়ে আছে। The source is moving with a speed of 19.4 meter per second at an angle of 60 degree 60 degree angle এ মুভ করছে with the source observer line as saw in the figure. The observer at a rest, observer কোথায় আছে, রেস্টে দাঁড়িয়ে আছে। The apparent frequency observed by the observer, তাহলে অবজারভার বেচারা কত ফ্রিকোয়েন্সি শুনতে হবে সেটা আমাকে জিজ্ঞাসা করছে। সেটাই হচ্ছে কি, এটা হলো আমার সোর্স, এটা হচ্ছে অবজারভার, এখান থেকে আমি বলে দিচ্ছি। এটা অবজারভার এখানে কি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছে। তাহলে অবজারভার হচ্ছে ভেলোসিটি হচ্ছে 0। এবার কি করছে, এই সোর্সটা মুভ করে যাচ্ছে আমার এদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা মিড লাইন হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা কম্পোনেন্ট নিব কত, এদিক বরাবর কম্পোনেন্ট নিব, কারণ ভেলোসিটি অফ সাউন্ড তো আমার সবসময় সোর্স থেকে অবজারভারের দিকে, এদিক বরাবর কম্পোনেন্ট কত হয়ে যাবে, সেটা হচ্ছে ভিএস। তাহলে এটার, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার বিএস কস 60। তাহলে বিএস কস 60 যদি আমরা নিই, তাহলে তার ভ্যালু কত হয়ে যাবে, তাহলে ভ্যালু আমরা সেক্ষেত্রে যদি আমরা পুট করি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা দেখো, n dash is equal to v minus vo v minus vs into n। ওর ভ্যালু তো 0, তাহলে v মাইনাস ওর ভ্যালু তো 0, v মাইনাস vs, প্যারালাল আছে না অ্যান্টি প্যারালাল আছে দেখো, সাউন্ডের ডাইরেকশন এদিকে হবে, এর ডাইরেক্ট কম্পোনেন্ট এদিকে পাচ্ছে, তাহলে প্যারালাল পাচ্ছে, তাহলে মিডলাম নেগেটিভ সাইন হবে, সেটা হচ্ছে ভিএস। ভিএস এর ভ্যালু কত বলেছে, সোর্সের ভেলোসিটি বলেছে 19.4, তাহলে হয়ে যাচ্ছে 19.4, আর cos 60 এর ভ্যালু হয়ে যাচ্ছে ইন্টু হাফ, ইন্টু এন এর ভ্যালু বলেছে 100, ভ্যালু পুট করো। আচ্ছা, আর কি বলেছে, সাউন্ডের ভেলোসিটি বলেছে 330, তাহলে n ড্যাশ ইজ ইকুয়াল টু 330 ডিভাইডেড বাই 330 মাইনাস 19.4 বাই 2 ইন্টু 100। তাহলে n ড্যাশ, এখান থেকে যদি আমরা n ড্যাশের ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 103 হার্টজ পেয়ে যাচ্ছি। তার মানে আমার n ড্যাশের ভ্যালু ক্যালকুলেট করা হয়ে গেল, সেটা হচ্ছে 103 হার্টজ। তাহলে 103 মানে হচ্ছে আমার ডি নাম্বার অ্যান্সারটা। সেম টাইপের প্রবলেম তোমাদের ছিল, সেটা ছিল তোমার 1998-এ ছিল। সেম টাইপের প্রবলেম, তোমরা সেটা নিজে থেকে করে নিতে পারবে আই থিঙ্ক, একদম সেম টাইপের প্রবলেম ছিল। তাহলে এটা গেল আমার ট্রান্সভার্স ডপলার ইফেক্ট। আচ্ছা, এবার হচ্ছে তাহলে ট্রান্সভার্স ডপলার ইফেক্ট হলো। এবার হচ্ছে তোমার যদি একটা ইয়ে কি বলছে তোমার কোনো একটা পার্টিকেল যদি ইয়ে করে, কি বলছে, সার্কুলার পাথে রোটেট করে, তাহলে সেক্ষেত্রে সেই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করবো। হ্যাঁ, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট থেকে আর কয়েকটা প্রবলেম আছে, ট্রান্সভার্স ডপলার ইফেক্ট বলা ভুল হবে। এই ডপলার ইফেক্ট থেকে কয়েকটা কনসেপচুয়াল প্রবলেম আমার নিজের দেওয়া, সেই কটা প্রবলেম দেখে নাও। প্রবলেম ভুল হওয়ার চান্স খুবই বেশি, যদি পরীক্ষাতে এরকম হতেই পারে যে পরীক্ষাতে দেখা দেখা গেলো D2 কপি পেয়ে গেছে, পেতে পারো। এবং বলবো না যে যেহেতু বিভিন্ন বই থেকে ঘেঁটে করা, হতে পারে যেরকম কপি পেয়ে গেছে, না পাওয়া কোনো ব্যাপারই না। কি বলেছে, ক্যালকুলেট অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি। অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলেছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা তো সোজা, এটা তো করতে পারবে নিজে থেকে। তোমাদের যে নোটস দেওয়া আছে সেই নোটস থেকে করে নেবে, নোটস তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে করে নেবে। আচ্ছা, যাদের নোটস দরকার তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নোটস কালেক্ট করে নিতে পারো। ক্যালকুলেট দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য অবজারভার। অবজারভার কাছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি হবে, সেটা বের করতে বলেছে, কোনো গল্পই নেই। সেটা কি হচ্ছে, এখানে হচ্ছে এ এদিকে যাচ্ছে বেচারা, এই যাচ্ছে এইদিকে, তাহলে সেখান থেকে তোমরা প্রবলেম নিজে থেকে সলভ করে নিতে পারবে, পেরে যাবে। এটা হচ্ছে কনসেপচুয়াল একটা প্রবলেম। কি বলেছে, ফাইন্ড আউট পজিশন হোয়ার দ্য অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম কখন হবে সেই পজিশনটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এবার কথা, এটা করেছে কি, একটা স্প্রিং এর মাথাতে একটা সাউন্ড সোর্সকে আমি লাগিয়ে দিয়েছি। সেই স্প্রিংটা কি করছে, এভাবে অসিলেট করছে, একবার এদিকে যাচ্ছে তো একবার এদিকে যাচ্ছে, তাহলে স্প্রিংটা এভাবে অসিলেট করছে। তাহলে যদি সে অসিলেট করে, তাহলে কখন ফ্রিকোয়েন্সি আমরা ম্যাক্সিমাম শুনবো এবং কখন ফ্রিকোয়েন্সি আমরা মিনিমাম শুনবো। এবার দেখো, ম্যাক্সিমাম কখন শুনবো, ম্যাক্সিমাম আমরা তখনই শুনবো যদি রিলেটিভ ভেলোসিটির কি হয়, রিলেটিভ ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়, তাহলে রিলেটিভ ভেলোসিটি যখন ম্যাক্সিমাম হয় তখন ফ্রিকোয়েন্সি হয় ম্যাক্সিমাম শুনবো, না হলে মিনিমাম শুনবো। এবার রিলেটিভ ভেলোসিটি আমার দেখতে হবে। এবার কথা হলো যে যখন একটা কি বলছে তোমার এসএসএম এ কোনো একটা পার্টিকেল অসিলেট করে, তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হয়, ইকুইলিব্রিয়াম পয়েন্টই তো ম্যাক্সিমাম হয়। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যখন ম্যাক্সিমাম হয়, তাহলে যখন আমি যদি বলি যে এটা হচ্ছে তোমার স্প্রিংটা, এটা হচ্ছে তোমার সাউন্ডের সোর্সটা, এটা যদি কোনো একটা কেউ যদি দাঁড়িয়ে থাকে, তার কান অবশ্যই থাকতে হবে, তবে তো সে শুনতে পাবে। তাহলে যদি সে অসিলেট করে এটা,
আমাদের মনে হতে পারে যে যখন সেটা আমার কাছে আসবে, আমাদের এদিকে আসবে, তখন ফ্রিকোয়েন্সি বেশি শোনাবে, কিন্তু না। যখন কাছে আসবে এবং যখন সে ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকবে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে যখন থাকবে তখন ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি শুনতে পাবে, যখন তার কাছে আসবে তখন। কিন্তু যখন তার কাছ থেকে দূরে যাবে তখন ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হবে, সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ইকুইলিব্রিয়াম পয়েন্টে মিনিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। এটা ওখানে অ্যান্সারটা আমি ওটাই লিখেছি, ইন দ্য মিন পজিশন মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, দেয়ার হোয়ার দ্য ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, দ্যাটস হয় at point q, a q point এ apparent frequency is maximum and minimum, apparent frequency maximum and minimum হবে। Also calculate apparent frequency value if the if all the data are given। এটা তোমার নিজে থেকে একটা ডাটা সেট করে নেবে, মানে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে এটা বলে দেবে। তারপরে তোমার কি বলছে, তোমার অ্যামপ্লিচিউড বলে দেবে, সেখান থেকে তোমরা কি বের করে নিতে পারো, ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি তোমরা বের করে নিতে পারো, সেটা হচ্ছে ওমেগা ইন্টু এ। সেখান থেকে তোমরা প্রবলেমটা সলভ করে নিতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা আই থিঙ্ক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি ভিডিও এটা আরেকটা ভিডিও আপলোড করবো। থ্যাংক ইউ।